या देवी सर्वभूतेषु क्षुधरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। आज लो তোমার আলোর বেলো আজ সমীরণ আলোয় পাগল মদিন সুরের শুভ তৃতীয়া, শুভ শারদ শুভেচ্ছা সবাইকে। যদিও এখানে সুইডেনে আমরা যেখানে রয়েছি উপসালায়, সেখানে শরতের আকাশ শরতের বাতাস সেরকম বলতে পারবো না। আকাশে অল্প অল্প ওই পেঁজা তুলোর মতো মেঘ আছে বটে, পাতার রঙও বদলিয়েছে, কিন্তু শরতের যে বাতাস যে ওয়েদার সেটা এখানে অ্যাটলিস্ট ফিল করা এক্সপেক্ট করা উচিত নয়। বুঝতেই পারছেন আমরা অলরেডি এই সমস্ত জ্যাকেট ফ্যাকেট পরতে বাধ্য হয়েছি, টেম্পারেচার 10-এর নিচে। আর যাই হোক, এইসব কথা থাক। মহালয়াতের দিনে যখন দেখলাম কলকাতা শহরে বেশ অনেক পুজো প্যান্ডেলেই বেশ ভিড় হয়েছে, তখন দেখে মনটা একটু খারাপ হয়েছিল। কিন্তু যাই হোক, আমরাও এবারে শুরু করে দিয়েছি আমাদের পুজো পরিক্রমা। তো আজ হচ্ছে আমাদের প্রথম পুজো যে দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে স্যান্ডালবাড়ির দুর্গা পুজো। বাড়ি বলতে একটা জিনিস মনে পড়লো, এইটা হচ্ছে আমরা উপসালায় যেখানে থাকি সেই বাড়ি। এই বাড়িটা কিন্তু একটু বিখ্যাত বাড়ি, কারণ কি জানেন? তসলিমা নাসরিন যখন প্রথম এই সুইডেনে এসেছিলেন, শোনা যায় যে উনি নাকি এই বাড়িতেই ছিলেন। এবং আজ যাদের বাড়ি দুর্গাপুজো দেখতে যাচ্ছি, সেই স্যান্নাল বাড়ির যিনি কর্তা বিপ্লব স্যান্নাল, তিনিও তার প্রথম জীবনে যখন সুইডেনে এসেছিলেন 2000 সাল নাগাদ, তখন এই বাড়িতেই ছিলেন। তো বাড়ির দুর্গাপুজো শুনলে আপনাদের একটু মনে হতে পারে যে এটা কীরকম ব্যাপার, কারণ বিদেশে জেনারেলি সবাই একজোট হয়ে একটা বারোয়ারি দুর্গাপুজোই হয়। আমাদেরও এক্সপিরিয়েন্স নেই বাড়ির দুর্গাপুজোর, এবারেই প্রথম। তো আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম একটা বাড়ির দুর্গাপুজো অ্যাটেন্ড করতে পেরে। তো চলুন আপনাদের সবাইকে নিয়ে যাওয়া যাক স্যান্নাল বাড়ির দুর্গাপুজো। আরেকজনও রেডি হয়ে দাঁড়িয়ে আছেন ক্যামেরা ধরে, তো তাকেও খানিকটা দেখিয়ে নেওয়া যায়। তো আমরা এসে উপস্থিত হয়েছি এখন স্যান্নাল বাড়ির দুর্গাপুজো, যেটা সুইডেনে তো খুবই ফেমাস। আমি এই পুজোটা সম্পর্কে জানতে পেরেছিলাম সেই কোভিড আমলে, যখন হচ্ছে সমস্ত জায়গায় পুজোর খোঁজ চালাচ্ছিলাম যে পুজোয় কি করে, কোন পুজো অ্যাটেন্ড করতে পারি। তখন প্রথম শুনেছিলাম এই বাড়ির পুজো। তো এটা তো আমার কাছে খুবই সারপ্রাইজিং লেগেছিল। আর আজ আমি সেখানেই বসে আছি, একদম স্যান্নাল বাড়ির মানুষদের সামনে, বিপ্লব স্যান্নাল এবং হচ্ছে পূর্ণ স্যান্নাল। তো মানে আমি কিভাবে বোঝাবো আমি জানি না, কিন্তু এদের সান্নিধ্যে এসে এত আড্ডা গল্প, এত ভালো লাগা, এত ভালোভাবে তৈরি হয়েছে, যেটা অন্যরকম একটা ভালোবাসার জায়গা তৈরি করেছে। তো আমি এই পর্বে একটু জেনে নেব আপনাদের বাড়ির দুর্গাপুজো সম্পর্কে, কারণ বাড়ির দুর্গাপুজো মনে এলেই যেটা প্রথম মনে আসে কলকাতায় শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো, মানে কোনো রাজা পূর্বপুরুষ কেউ তৈরি করেছে, যেটা লিগেসিটা এখনো চলছে। তো আপনাদের এই পুজো শুরু হলো কবে থেকে, বা আপনারা যখন শুরু করেছিলেন তখন আপনাদের ফিলিংসটা কি ছিল, কিভাবে আপনারা শুরু করলেন? মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা শুরু থাকে, তাই এটারও একটা শুরু ছিল, কিন্তু খুব সিরিয়াসলি কিছু আমরা ভেবেছিলাম বলে আমার মনে হয় না। আমরা দুজনই ভালোবাসি মানুষজন আসুক বাড়িতে, আড্ডা হোক, গান হোক, গল্প হোক। তো এরকমই একটা কোনো চিন্তা ভাবনা থেকে বহু বছর আগে মনে হয়েছিল পুজোর সময় যেমন হয়, প্রবাসে থাকলে যা হয়, পুজোর সময় মন খারাপ থাকে, মহালয়ার দিন মন খারাপ থাকে, তা সবাই মিলে যদি মন খারাপটাকে শেয়ার করে নেওয়া যায় এবং সেটাতে একটা দুঃখ থেকে একটা সুখে রূপান্তরিত হয়। এবং উপসালায় কিছু পুজো হতো না। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। 2004 সালে যখন আমরা প্রথম মানে তখন বাড়ি না একটা ফ্ল্যাট কিনলাম, তখন মানে একটা কিছু শুরু করার নিজস্ব জায়গা একটা শুরু করবার সুযোগ হলো। উপসালায় কোনো পুজো হতো না, পুজো দেখতে হলে যেতে হতো স্টকহোমে। এবং সেখানেও তখনকার দিনে পুজো এত সবাইকার জন্যে অবারিত দ্বার ছিল না, অনেকটাই হচ্ছে যারা করতেন তাদের পরিবার বন্ধু বান্ধবদের মধ্যে একটা গণ্ডিবদ্ধ থাকতো। ফলে আমাদের ক্ষেত্রে যেটা প্রকৃত অর্থে সার্বজনীন, সেই অনুভূতিটা আমাদের গিয়ে হয়নি। তখন মনে হয়েছিল যে আমরা এখানে
যারা আছি তারা সবাই মিলে একটা ছোট করে করলে কি হয়। তো আপনাদের তাহলে দুজনকেই জিজ্ঞেস করছি যে দুজনের কারোর কি বাড়িতে পুজো হতো, মানে কলকাতা বা দেশের বাড়িতে কখনো পুজো হয়েছে সেইখান থেকে কোনো? আমার বাড়িতে কোনোদিন কোনো পুজো টুজো মানে যেমন হয় সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সেরকম তো হয়, দুর্গা পুজো না কখনোই নয়। তবে তোমাদের বাড়িতে বোধহয় কালী পুজো হতো নাকি? কালী পুজো হতো কিন্তু দুর্গা পুজো না। না, দুর্গা পুজোটা তো বড় স্কেলের ব্যাপার একটা, সেটা আমরা পাড়াতে যেতাম, ঠিক সবাই 8-5টা বাঙালি যা করে আমরা তাই একইভাবে ওরকমভাবে ছোটবেলায় বড় হয়েছি। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেই ইম্পর্টেন্ট যেটাকে বিশেষভাবে বলতে চাই, যে দুর্গা পুজো আমাদের কাছে একটা উৎসব, প্রধানত একটা উৎসব, মোর দ্যান একটা ধর্মীয় অনুষ্ঠান। তাই ধর্মীয় ব্যাপারটা হয়তো সবসময় অতটা স্ট্রং নয়। যদি আমি পাশে নির্মাল্যকে পেয়েছি, নির্মাল্য হচ্ছে একটা এক্সপার্ট এসবের, হ্যাঁ, কিন্তু মানে আমার কাছে সুপর্ণার কাছে পুজোটা একটা উৎসবের মতো। সুতরাং আমাদের ওইটাই আর কি মেন লক্ষ্য থাকে, সবাই এসে আর কি আনন্দ করব, একসঙ্গে এটাকে উদযাপন করব। হ্যাঁ, সেই কারণে সেটা আমার সবসময় মনে হচ্ছে, কারণ আমাদের বাড়িতে দুজনের বাড়িতেই ছোটবেলাতেই দেখেছি যে সবসময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসতো, ভিড়ভাট্টা, খাওয়া দাওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া, সবাই মিলে একসঙ্গে বড় হয়ে ওঠা, এই কালচারটা আমরা দেখেছি ছোটবেলা থেকে। মানে জয়েন্ট ফ্যামিলি কালচার, জয়েন্ট ফ্যামিলি কালচারটা, যেহেতু আমাদের অনেক বয়স হয়ে গেল এখন, তা যাই হোক, জয়েন্ট ফ্যামিলি কালচারটা ছিল এবং সেটা আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম। সবাই, সব ভাই বোনরা একসঙ্গে এলে তাদের সঙ্গে খেলাধুলো করা, এই করা, তো সেই জিনিসটা থেকে কখনো সরে যেতে চাইনি। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আরেকটা কথা হচ্ছে শুধু পরিবার না, আমাদের দুজনেরই অত্যন্ত ভালো বন্ধু ভাগ্য। আমাদের এত বন্ধু বান্ধব এবং সবাই এত ভালোবাসতো। সুইডেনে এসে এখানে তখন নতুন অল্প কিছু বন্ধু বান্ধব তৈরি হচ্ছে, কিন্তু ওদের এত বেশি মানে মনে হতো যে দূরত্ব, সেই জন্য এখানে সবাইকে একজোট করবার একটা কিছু প্রচেষ্টা শুরু হলো। খুবই ভালো প্রয়াস। করতে পারে যে তোমার ওই ডিজাইন শুচি, ওম শুচি, ওম শুচি, ওম শুচি। তো এক্ষেত্রে আপনাদের কখনো মনে হয়নি যে মানে পুজো, দুর্গা পুজোর মতো একটা পুজো শুরু করছেন বাড়িতে, তো মানে পুরো জিনিসটা উঠবে, তুলতে পারবেন সমস্ত? প্রথম দিকে হয়তো এত বড় স্কেলে হতো না, প্রথম দিকে খুব ছোট স্কেলে হতো। যখন আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম, সেই সময় বন্ধু বান্ধবদের ডেকে নিতাম, তাদের ফ্যামিলি, ছোট ফ্যামিলি। এখানে মোস্টলি উপসালা এমন একটা জায়গায় যেখানে লোকে প্রধানত ইউনিভার্সিটিতেই আসে, পিএইচডি স্টুডেন্ট, পোস্ট ডক এটসেট্রা, আর 2-1 ফ্যাকাল্টি মেম্বার এটসেট্রা আছে। তাই এই 20 বছর আগেও যেটা বলছি আর কি, তো সেই জিনিসটা তখন খুব ছোট স্কেলে ছিল। ছোট স্কেলে থাকলে তারও একটা অন্যরকম মজা আছে, সেই মজাটা অনুভব করতাম খুব একটা ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে। এবার তারপর যখন আমরা এই বাড়িটায় শিফট করলাম 2011 সালে, তখন স্কোপটা একটু বেড়ে গেল। তখন আমার এক প্রথম পিএইচডি স্টুডেন্ট সুমন্ত ভান্ডারী, তখন ও অবভিয়াসলি ওরা সব এসছে ভারতবর্ষ থেকে, সবাইকারই খুব খারাপ লাগছে, তখন বলে এখানে একটা তাহলে শুরু করা যায় একটু বড় করে, এবং ওই আর কি বললো যে এটাকে নাম দেওয়া হোক সান্যালবাড়ি পুজো। তো এইভাবেই আর কি শুরু হলো। এবং আমার মনে আছে যে ও ওই ফেসবুকে সান্যালবাড়ি বলে পেজ খুললো। হ্যাঁ, আচ্ছা, যতদিন ও ছিল, তারপর সৌম্যজ্যোতি ছিল, তারপর আস্তে আস্তে অনেকে সব বিভিন্ন লোক আর কি অ্যাডমিন হয়ে চালাতো। সবাই জুটে গেল। জুটে গিয়ে তারা, মনে আছে যে 1 বছর ওরা কলকাতা থিম ছিল, তা একটা বিরাট বড় একটা হাওড়া ব্রিজ তৈরি করলো দেশলাই কাঠি দিয়ে, তারপর ট্রাম তৈরি করলো, সেগুলো এখন আমরা রেখে দিয়েছি, বহু বছরের স্মৃতি। 10 বছরের উপর হয়ে গেল। না, 1 বছর সাংঘাতিক ভাবে বানানো হলো নন্দন।
সেটা কাগজে মেরে না, সেটা পুরো থার্মোকলকে পুরো নন্দনের স্ট্রাকচার বানানো হলো। এইবারেও তো আমরা দেখছি যে থিমটা বেশ অন্যরকম করেছেন, তো সেটার আইডিয়া বা যদি কিছু বলেন মানে। এইটা বলতেই হবে, তার কারণটা হচ্ছে যে আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শেষ কয়েক বছর 4-5 বছর ধরে খুব গুরুত্বপূর্ণ সব ঘটনা ঘটছে আমাদের জীবনে। কোভিড এলো, কোভিডের সময় আমরা সবাই দেখলাম যে সেটা কি মারাত্মক হতে পারে, সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় অনেক কিছু এলো, আমরা জানতে পারলাম যে আমাদের কি করা উচিত কি করা উচিত না। তারপর একটা বড় যুদ্ধ হলো, রাশিয়া ইউক্রেন, সেখানেও আমরা দেখতে পেলাম মানুষের স্ট্রাগল। পশ্চিমী দেশে কিন্তু স্ট্রাগলটা খুব ভালোভাবে দেখা গেছে আর কি বিভিন্ন ক্ষেত্রে। তারপর হঠাৎ করেই আগস্ট মাসের শুরুতে এমন একটা ঘটনা ঘটলো কলকাতায়, সেখান থেকে এরকম ঘটনা আমরা আগে দেখেছি, হয়েছে কিছু কিছু জায়গাতে, কিন্তু যেটা কখনো আমি দেখিনি, জীবদ্দশায় প্রথম দেখলাম যে সব মানুষ যে কিভাবে একসঙ্গে হয়ে রাস্তায় নেমে একটা সমবেত কণ্ঠে একটা প্রতিবাদ করতে পারে। সেই জিনিসটা দেখার পর মনে হলো যে আর কোনো কথাই সত্যি হতে পারে না, একটা কথাই সত্যি হতে পারে, সবার উপর মানুষ সত্য, তার উপর নাই। তার কারণটা হচ্ছে মানুষ চাইলে কি না করতে পারে সেটা আমরা গত 2 মাসে আমরা দেখতে পেরেছি। এবং এটা আমার কাছে, ওর কাছেও নিশ্চয়ই একটা একটা ভয়ঙ্কর অকল্পনীয় একটা ঘটনা, যেটা আমরা তো এমন একটা ইম্প্যাক্ট, যে ইম্প্যাক্টটা কিন্তু ভাবা যায় না, যেটা আমরা টিভিতে বসে এই যে 14ই আগস্ট বা এরকম বিভিন্ন সময় যে একটা ঘটনা ঘটেছে, দেখি মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে, এবং যে কোনো বয়সী মানুষ যেভাবে এখনো চলছে, সেটা এটা এতভাবে নাড়া দিয়েছে। তখন আমরা যে পুজোর থিম, এটা সেটা কিছু হতেই পারে না, মানে যাই হোক আর তাই হোক, মানুষ হচ্ছে শেষ কথা বলবে, এবং তার ফলে সবার উপরে মানুষই আছে। কিন্তু সেখানে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে একজন ভগবানের মূর্তি রয়েছে, কিন্তু ভগবানের মূর্তির ওপরও কিন্তু এই কথাটা লেখা আছে, সবার উপর মানুষ সত্য। তার মানে কেউ যদি সবচেয়ে ওপরে থেকে থাকে, আমার ব্যক্তিগত মত সেটা, যে সে হচ্ছে মানুষ। একদম মানে আপনি যেটা বললেন 14ই আগস্টের রাতে, আমি নিজে সেই সময় কলকাতায় ছিলাম, মিছিলে অংশগ্রহণ করেছিলাম। সেই সময় যে অভিজ্ঞতা আমি অন্য কোনো মিছিলে হেঁটে পাইনি, মানে মানুষের এরকম স্বতঃস্ফূর্তভাবে একটা দুঃখজনক ঘটনা এরকম ভাবে বিচার চাওয়ার যে আবেদন, প্রত্যেকে নিজের সঙ্গে কানেক্ট করতে পেরেছে, রিলেট করতে পেরেছে, এবং সেটাই বড় ব্যাপার যে মানে উৎসবে যেমন আমরা একে অপরের সঙ্গে রিলেট করতে পারি, সেই এই ঘটনাটা দুঃখের, খুব আনফরচুনেট, কিন্তু আমরা রিলেট করতে পেরেছি, আমাদের নিজেদের ঘরের কিছু হয়েছে বলে মনে হয়েছে। তো সেই কারণেই মানুষ। অবশ্যই ওই মূর্তির যখন কথা এলো, তাহলে ওইটা একটু জানতে চাই। আপনি মানে মানে আমি আপনাদের কাছ থেকে শুনেছি, কিন্তু অন দ্য রেকর্ড শুনতে চাই আরেকবার, যে মানে নাস্তিক হলে সে বলবে কাকতালীয় ঘটনা, আস্তিক হলে সে বলবে যে ভগবানের কৃপা, কিন্তু অনেক ঘটনাই তো ঘটেছে আপনাদের বাড়িতে এই দেবীর মূর্তি নিয়ে, তো তার কিছু যদি এই গল্পটা ও বলুক, ও বেটার বলতে পারবে। এই মূর্তিটার কথা বলি যে এই মূর্তিটার পর আমি বলবো পরে, তুমি তার আগের একটা যে ঘটনাটার কথা ও যেটা সূত্র ধরবার চেষ্টা করছি, সেটা তুমি বলো যে এর আগে কি ঘটনা ঘটেছিল। আপনি মনে মনে ভাবছেন আর আপনার বাড়িতে সেই ঠাকুরই এসে যাচ্ছে, তো খুবই মানে আশ্চর্য ঘটনা যদি ভাবা যায়, যে কলকাতা সিটি সেন্টারে একটা ট্রেন্ডস বলে দোকান ছিল, যেখানে অসম্ভব সুন্দর হাতের কাজের সবকিছু পাওয়া যেত, এবং আমাদের বাড়িতেও অনেক কিছু আছে ওখান থেকে, যেমন রিক্সা পুলার, তারপর পালকি করে বউ যাচ্ছে, সেখানে একটা অসম্ভব সুন্দর একচালার ডাকের সাজে দুর্গা প্রতিমা ছিল অন্য দুর্গা প্রতিমার মধ্যে, এবং সেটা আমি মনে মনে তো চাইতামই যে ওইটা আমি যদি নিতে পারি, এবং শেষকালে একাধবার গিয়ে দরদামও করা হয়েছে যে এটা কত দাম কি, তারপরে সেটা দাম শুনে এবং আমরা অক্ষত আনতে পারবো কিনা ভেবে পিছিয়ে এসেছি। তারপরে এবং বেশ কিছু বছর কেটেও গেছে, এখন আমার এক পিএইচডি স্টুডেন্ট জয়েন করলো, যে যার কলকাতায় বাড়ি, এবং একবার একই সঙ্গে ও যখন বাড়ি গেছে আমরাও কলকাতায় গেছি শীতকাল, এবং আমাদের ছেলে রুকুর সঙ্গে অরিন্দমের খুব বন্ধুত্ব, একদম এক বয়সী, সবসময়
ওদের সবচেয়ে ফেভারিট আমাদের বাড়ির পেছনটায় আর কি আমার গাছপালা নষ্ট করে ক্রিকেট খেলা। তো ওর মা বা ওর মা বাবা আর কি আমাদের ওর বাড়িতে খেতে বলেছেন। তারপরে আমাকে উনি হাতে একটা বড় বাক্স দিয়ে বলেন যে তোমার জন্য একটা গিফট কিনেছি, কিন্তু এখানে খুলতে পারবে না, কেননা এটা খুব করে প্যাক করা। তো অনেকেই তো অনেক রকম শোপিস দেন, তো সেরকম কিছু প্রশ্ন করিনি যে কি। তারপরে ওটা চলে এসছে সুটকেসে। বেশ কয়েক মাস কেটে গেছে, আমাদের অনেক সময় সুটকেস খালি করা হয় না। তারপর সেটা হঠাৎ হাতে পড়তে বললে কি, ওনাকে একবার বলিনি পর্যন্ত যে জিনিসটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে। সেটা খুলে দেখি যে ওই দুর্গা ঠাকুরটা মানে যেটা চোখে লেগে আছে। তখন ওনাকে ফোন করে বললেন যে কি এটা কি আপনি ট্রেন্ডস থেকে কিনেছেন? উনি বললেন যে হ্যাঁ, ওটা দেখেই মনে হলো যে তোমাদের বাড়িতে এটা মানাবে। সুতরাং এটা একটা কাকতালীয় ঘটনাকে বিশ্বাস করলে যে আমি এত অন্তর দিয়ে চেয়েছি ওটা, যে সেই মূর্তিটা এখানে চলে এসছে। এবং সেই মূর্তিটা বেশ কয়েক বছর পুজো হয়েছে। সেই মানে কাব্যের বলার কথা কি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো হ্যাঁ, এই মূর্তিটা বিষয়, এই মূর্তিটা ওরকম কোনো ড্রামাটিক গল্প, চমকপ্রদ গল্প নেই, কিন্তু তাও বলবো যে এই মূর্তিটার পেছনে একটা ছোট গল্প আছে। সেটা হচ্ছে আমাকে একটু মার্চ মাসে চেন্নাইতে যেতে হয়েছিল একটা প্রজেক্টের জন্য, ওখানে পড়িয়েছি টুরিয়েছি, যাই হোক সেটা করে তারপর ঠিক হলো যে একটু একদিনের জন্য ছুটি পেয়েছিলাম, মহাবলীপুরম যাব। তো মহাবলীপুরম গিয়ে তো চারপাশ দেখলাম, খুব সুন্দর জায়গা ইত্যাদি, কিন্তু যেটা জানতাম না সেটা হচ্ছে যে ওইখানে একটা ভয়ঙ্কর ভালো মানে শিল্পের একটা অধিষ্ঠান আছে। সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখলাম সারি সারি দোকান, সেখানে অসম্ভব সুন্দর সব পাথরের কাজ, প্রতিমা, বিভিন্ন ধরনের স্ট্রাকচার, বড় থেকে ছোট, প্রত্যেকটা প্রচন্ড নিখুঁত, একদম নিখুঁত, এবং সামনেই কারিগর কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি যে সামনেই তৈরি হচ্ছে। এবার সে একটা দোকানে ঢুকে পড়লাম, সব দেখে মানে দেখে তো তুমি থাকলে তোমার মনে হতো ঢুকে যাই। ঢুকে পড়ে তারপর ওদের ভেতরে একদম একটা ইনার রুম, যেখানে এক্সক্লুসিভ জিনিসপত্র রাখা আছে, দামি একটু। তা সেখানে দেখতে দেখতে দেখলাম যে এই দুর্গা ঠাকুর হঠাৎ করে চোখে পড়লো। তুমি যদি খুব ভালো করে দেখো দুর্গা ঠাকুরের স্ট্রাকচার এটসেট্রা, তাহলে দেখবে যে কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হচ্ছে যে কালারটা, যে পার্টিকুলার পাথরের ওপর এটা তৈরি করা, সেই কালারটা খুব স্পেশাল একটা জিনিস। আচ্ছা, দ্বিতীয় কথা, তুমি যদি দুর্গা ঠাকুরের মুখ দেখো তাহলে তার মধ্যে দেখতে পাবে যে একটু অন্যরকম চেহারা দুর্গা, যেটা একটা বলিষ্ঠ চেহারা, মানে তুমি যদি একটা ডিটারমিনেশন যে মুখের মধ্যে রয়েছে। আমরা যে দুর্গা ঠাকুরগুলো আমরা কলকাতায় যেরকম দেখেছি, একটা মিষ্টি একটা চেহারা থাকে, একটা যেখানে দেখলে মা মনে হয়, দুর্গা মা বলি আমরা এরকম, কিন্তু এই চেহারাটা একটু অন্যরকমের। এই কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার, যেটা খুব সম্ভবত দক্ষিণ ভারতীয় আর্টের এটা একটা বৈশিষ্ট্য আর কি, যে এই রকম ধরনের আমার মনে হয় মুকুটটা দেখলেও বোঝা যাচ্ছে ওটা, হ্যাঁ, এটা কিছু স্পেশালিটি আছে। তখন এটাতে দেখে মনে হলো যে এই জিনিসটা তো নিতেই হবে। তা এবং আর একটা সরস্বতী ঠাকুর আমরা এরকম দেখলাম, সেটাও খুব মানে ভাবা যায় না, অপূর্ব তার কাজ এবং খুব আলাদা ইউনিকনেস আছে সেটা। তো মূর্তি নিয়ে তো আমাদের অনেক আলোচনাই হলো, মূর্তি বা আপনাদের থিম। এবার একটা অন্য জিনিস জানতে চাই যে আজ তো আপনাদের স্যান্ডাল বাড়ির দুর্গাপুজো বলতে নেই, মানে বেশ বড় আকারের হয়ে গেছে, বহু মানুষের সমাগম হয়, আপনাদের চেনা অচেনা বহু মানুষ আসেন, একসঙ্গে বসে আড্ডা গল্প খাওয়া দাওয়া, মানে এবারে আমাদেরও ইনফ্যাক্ট প্রথম এক্সপিরিয়েন্স। তো এই যে পুরো জিনিসটা আপনারা বাড়িতে অর্গানাইজ করেন, মানে আপনাদের হোস্ট হিসেবে কি ফিলিংস হয়? মানে কখনো কি ভয় লাগে যে এত বড় জিনিসটা তোলা, সবাইকে একসঙ্গে আপ্যায়ন করা, তাদের সবার খেয়াল রাখা, এত ভোগ বা এত রান্না বান্না, এগুলোকে আপনারা কিভাবে করেন, মানে অর্গানাইজ কিভাবে করেন? কারণ কলেবরে ক্রমশ তো বড় হচ্ছে স্যান্ডাল বাড়ির পুজো, তো আমার মনে হয় ভোগ বা রান্নার ব্যাপারে তো ম্যাডামই বোধহয় সব থেকে ভালো বলতে পারবেন। আসলে জিনিসটা বেশ কয়েক বছর ধরেই 80 থেকে 100 লোক আসে, এটা এবছরের কথা না। সুতরাং বলতে পারো যে খানিকটা আন্দাজ আছে, অভ্যেস হয়ে গেছে, এবং যতদিন সুস্থ থাকবো বা করবার ক্ষমতা থাকবে করতে পারবো। তবে
যেটা বিপ্লবের এটা সম্পূর্ণ ক্রেডিট ওর, কেননা পুরো ব্যাপারটা কিন্তু সেইভাবে ভাবতে গেলে এটা বাড়ির পুজো এবং বাড়ি থেকে যে আয়োজন করা হয় তাতে সবাইকার যথেষ্ট ভালোভাবে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে পারবো সেটা ঠিকই, কিন্তু সবাই এত ভালোবাসে পুরো আয়োজনটা সামগ্রিক হয়। এই যে তোমরাই এসে সাজিয়ে দিলে, আমি কতটুকু হাত লাগিয়েছি, আমি তো খালি বলেছি যে এইটা হবে। সেরকমই রান্নার হয়তো আসল মেন যে স্টেপল ফুড যেটা যে পার্টটা সেগুলো হয়তো আমরা করেছি, যে হ্যাঁ খিচুড়ি, চাটনি, দই, ফলের জোগাড়, লুচি, এগুলো হলো। কিন্তু এই যে এত রকম খাবার আয়োজন, এত রকমের পনির, এত রকমের সবজি, আলুর দম, এত ভাজা ভুজি, এই সব তো আমি করিনি। বা মিষ্টির কাউন্টার তো শেষ হবার মতন নয়, মানে 16-17 রকমের, সবাই এত ভালোবাসে এবং অযাচিত ভাবে নিয়ে আসে এবং দায় সারা ভাবে আনে না, যে আন্তরিকতা থাকে। এবং সেই জন্য কেননা লোকে তো চাইলেই একটা দুধের পায়েস করে নিয়ে যেমন তেমন ভাবে চলে আসতে পারে, কিন্তু তা নয়। কেউ রসগোল্লা বানিয়ে আনে, কেউ চমচম বানিয়ে আনে, কেউ বিশেষ বিশেষ জিনিস বানিয়ে আনে। আমিও তো রাত জেগে যেভাবেই হোক, এত লোকের দই, মিষ্টি দই এই বাড়িতে হয়, এটা সান্নাল বাড়ির একটা আছে। সুতরাং কিছু লোকের উপর এত ভরসা আছে যে ভয় লাগে না, কখনোই ভয় লাগে না। এইখানে না ফলাই তৈরি হচ্ছে, কিচ্ছু করার নেই। 200 লুচি ভাজা হয়ে গেল, 200 লুচি ভাজা হয়ে গেল, অলমোস্ট 250 হয়ে গেছে বোধহয়। মানে এই তেলটা গরম হচ্ছে, এইটার মধ্যে দিতে হবে। এই যে বিভিন্ন জায়গায় সব লুচি টুচি রাখা আছে, বাড়ির বিভিন্ন কোণে লুচি পাওয়া যাবে। বন্ধুত্বের সঙ্গে এটাই না, মানে বন্ধুত্ব ব্যাপারটা থাকেই, ওটা তো একটা খুব স্পেশাল রিলেশনশিপ, কিন্তু চেহারাটা বদলে বদলে যায়। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু হয়তো আসতে পারলো না, নতুন বন্ধু তৈরি হলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা একটা, যে এইখানে এটা তো একটা উৎসব, যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাড়িতে আমরা দেখেছি যে এই যে নতুন নতুন বন্ধু তৈরি হওয়া, একে অপরের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হওয়া, নতুন যোগাযোগ তৈরি হলো, এমনকি নতুন রিলেশনশিপ তৈরি হলো, এরকম ঘটনাও ঘটেছে। সুতরাং এইটাই আমার মনে হয় যে একটা উৎসবের কেন্দ্রবিন্দু হচ্ছে এইরকমই হওয়া উচিত। প্রচুর মানুষ আসবে, নানান ধরনের মানুষ আসবে, তারা নানান ধরনের হবে আর কি, কিন্তু তাদের ওই যে বিভিন্ন একটা বৈচিত্র্য আছে না, সেই বৈচিত্র্যটা একটু ইম্পর্টেন্স আছে। আমরা আদান প্রদান, মানে আপনাদের বাড়ি দুর্গাপূজায় এসেই আমি আমার মানে স্কুল লাইফের হারানো বন্ধুদেরকে ফিরে পেয়েছি। হয়তো নেক্সট উইকে তাদের সঙ্গে রিউনিয়ন হবে, মানে এই অদ্ভুত ব্যাপার। তো আপনাদের তো এরকম অনেক মানে অ্যাজ এ হোস্ট আপনারা দীর্ঘদিন ধরে এরকম অনেক ছোট গল্প দেখছেন, যে কোনো বন্ধুর সঙ্গে বন্ধুর আলাপ হয়ে যাচ্ছে বা নতুন বন্ধুত্ব গড়ে উঠছে। তো সমস্ত কিছু মিলিয়ে এরকমভাবেই আপনাদের বাড়ির পুজো আরও, মানে এটাই আমাদের তরফ থেকেও শুভেচ্ছা রইল, বাড়ির পুজো আরও এগিয়ে চলুক, প্রতি বছর হোক, এবং আরও কলেবরে বা আরও অতিথি আপ্যায়নে আরও অনেক বড় হোক বহরে। তো এর সঙ্গে আরও একটা জিনিস আমি শুধু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনাদের তো আরও একটা দিক রয়েছে, সেটা হচ্ছে গান বাজনা। এখানে অনেক ইনস্ট্রুমেন্ট অলরেডি দেখা যাচ্ছে। তো আপনাদের এবারে পুজোর পারফরমেন্স কোথায় কোথায় দেখতে পাবো, কোথায় কোথায় হচ্ছে? হ্যাঁ, ওটা একটা আরেকটা ইম্পর্টেন্ট দিক আর কি। আমাদের একটা উপসালা ইন্ডিয়ান কয়ার আমরা তৈরি করেছি বাড়িতে 10 বছর আগে, 10 বছর বয়স হয়ে গেল, এবং তাতে মোস্টলি ইউনিভার্সিটিতে যারা আছে তারা আসে, তবে আইটি চাকরি বাকরি করে, আইটিতে আছে, ইভেন স্টকহোম থেকে আমাদের মেম্বার্সরা আসে। তা জমজমাট একটা রিহার্সাল হয় এখানে। তা পুজোর সময়টা খুব জমজমাট সময়, তা এই সময় অনেকগুলো প্রোগ্রাম থাকে। তা একদম সামনে আমাদের দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে 12 তারিখে স্টকহোমে, আর একটা হচ্ছে 13 তারিখে উপসালাতে। দুটোই হচ্ছে সার্বজনীন পুজো, ওরা ইনভাইট করেছে, প্রত্যেক বছর ইনভাইট করে, তাই এবছরও কোনো ব্যতিক্রম নেই। তা আমরা হই হই করে স্টকহোমে যাব, গিয়ে গান বাজনা করবো, খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো। শুধু এই সপ্তাহে বলো না, তারপরের সপ্তাহে আছে হচ্ছে যে আমরা ভেস্তেরস যাব, তারপরের সপ্তাহে আবার আমরা স্টকহোমের দিওয়ালির অনুষ্ঠান শুরু হয়ে যাবে, এবং পরপর 4-5টা অনুষ্ঠান থাকবে।
সুতরাং এরকম চলতে থাকবে। এই সময়টা খুব জমজমাট থাকে, একটু বলতে পারি। এবার ঠান্ডাটাও ঝাঁকিয়ে পড়বে আস্তে আস্তে। তা এখন যত ঠান্ডা ঝাঁকিয়ে পড়বে, অন্ধকার নেমে আসবে, তত মনে হয় যেন উৎসবের প্রয়োজনীয়তাটা আরো বেশি ফিল করতে পারবো, যে দরকার এগুলো, আলোর দরকার, মানুষ দরকার, নইলে তো এখানে একটু অসুবিধা হবে। তা সেই সব মিলিয়ে টিলিয়ে বেশ মজার সময় কাটবে বলেই মনে হচ্ছে। धनुजनि रोषिणि दिति सुख रोषिणि दुर्मद शोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी। এই থ্যাংক ইউ পুজোতে পার্টিসিপেট করার জন্য। হ্যাঁ না না, হাতে দিও না, হাতে দিও না। একটা ইয়ে ক্লাসিক একটা ব্যাপার হচ্ছে। আচ্ছা এবার যেটা হবে একটু প্রসাদ খাওয়া হবে। হ্যাঁ আচ্ছা এবার একটু প্রসাদ খাওয়া হবে, প্রসাদ খাওয়া হবে, প্রসাদ এখানে দেবে টেবে ওরা, তারপরে আমরা একটু ওখানে একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। হ্যাঁ সে ঠিক আছে, এই প্রসাদগুলো খারাপ না, মন্দ ব্যবস্থা মন্দ নয়, ব্যবস্থা ভালোই আছে দেখছি। এখন আবার প্রবাদিত বলতে হচ্ছে দ্বিতীয় আমি হ্যাঁ ইয়েতে একটু সুমিল ও কালকে রাতের ডেকোরেশন ওয়েট স্যারকে আগে যেতে দাও। হ্যাঁ ঠিক আছে চলো। This is real preparation from scratch. আচ্ছা ওইটাকে we have to এটা পারলাম না, এটা বন্ধ করে থাকবে না। আপনাদের এরকমই তাহলে গানে, আড্ডায়, গল্পে পুরো পুজো ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। এবং আমরাও যাতে করে আপনাদের পারফরমেন্স আরও দেখতে পাই, আর সেই পারফরমেন্সে লোকেও খুশি হোক, আপনাদের আরও সাফল্য হোক। এবং স্পেশালি যেটা বলার সেটা হচ্ছে এই আপনাদের বাড়ি প্রথম বছর দুর্গাপুজোয় এসে যে ছোট গল্পের একটা সাক্ষী হয়ে গেলাম আমি নিজের পুরনো বান্ধবীদের সঙ্গে মিট করতে পেরেছি। এরকমই ছোট গল্প আরও হতে থাকুক, আরও সান্যাল বাড়ির দুর্গাপুজো এগিয়ে চলুক, আর দুর্গাপুজোয় সবাই আনন্দও করুক, সবার পুজো ভালো কাটুক, এই আশা নিয়ে শেষ করছি। তো আপনাদের তাহলে দেখা যাবে স্টকহোমের পুজো এবং উপসালার পুজো এর পরের সপ্তাহে, মানে এই সপ্তাহেরই 12-13 তারিখে দেখা যাবে। অনেক ধন্যবাদ তোমাকে এই আড্ডাটার জন্যে। তাই আশা করি প্রত্যেক বছরই নতুন নতুন বন্ধু আসবে আস্তে আস্তে, যেটা খুব বড় হওয়ার দরকার নেই, এরকম থাক, কিন্তু মানুষের যোগাযোগটা যেন আরো দৃঢ় হয়। হ্যাঁ আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা ঘটনাটা ঘটছে সারা পৃথিবীতে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষের যোগাযোগ এবং বন্ধুত্বের উপরে কিন্তু আর কিছু হয় না সংজ্ঞা। সুতরাং এই জিনিসটা যেন আরো দৃঢ় হয়, আরো বেশি, এটা খুব চাই। এবং আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা এখানে, তার মাধ্যমে যদি খানিকটা একটু যদি করা যায়, তাহলে সেটা খুব ভালো লাগবে আর কি। মানে উৎসবের যেটা মূল উদ্দেশ্য যেন এরকমই থাকে। অবশ্যই, একদম। একাকী গায়কের নহে তো এই গান, গাইতে হবে দুইজনে। একদম। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। আজকের মতো এখানেই, নমস্কার।